এই মুহূর্তে যুদ্ধ হলে কি হবে ভারতের? কেমন পরিস্থিতিতে আছে ভারত? তার সামরিক শক্তি বা এখন কতটা? এসব বিষয় নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব সত্যিটা কি, ঠিক কতটা তৈরি রয়েছে আমাদের দেশ। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর যে ভারতের ছবি লজ্জায় দেশের মাথা হেট করিয়েছিল, আজকের ভারত কিন্তু তার থেকে আলাদা। তাই অনেকেই অনেক দেশই আজ সমঝে চলে ভারতকে। সদ্য স্বাধীন হওয়া ভারত কিন্তু আজকে আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই। যেমন ধরুন, এশিয়ার একটি শক্তি সূচক বলছে জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হয়েছে ভারতবর্ষ। পৃথিবীর 27টি দেশ নিয়ে এরকমই একটা তালিকায় ভারতের স্থান তৃতীয় নম্বরে। উনিশশো 62 সালের ভারত কি করে এত দ্রুত এখানে উঠে এলো, সেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক রকম পাল্টা মত চালু আছে। তবে এটা পরিষ্কার যে এই ক্ষমতা বৃদ্ধির উৎসটা কিন্তু একদিনে হয়নি। 1962-র ধাক্কা ভারতকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিল। ভারত বুঝতে পেরেছিল চারিদিকে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সে রয়েছে, তাদের সঙ্গে থাকতে গেলে কবজির জোর দেখিয়ে বাঁচতে হবে। আর এই ভাবনা থেকেই ভারত প্রতিদিন এগিয়েছে। লুই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকায় ভারত রয়েছে তৃতীয় স্থানে। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব, এরকম 8টি বিষয়ের উপর ভিত্তি করে তালিকা তৈরি হলেও সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক শক্তির দিকটায়। সংস্থাটি বলছে যে বিভিন্ন দেশ মূলত রাশিয়ার থেকে নানা সময় নানা রকম অস্ত্র কিনে তাদের ভান্ডার মজবুত করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে প্রথম সারিতে। এই তালিকা অনুযায়ী সব থেকে বেশি ক্ষমতা সামরিক শক্তি আমেরিকার, দ্বিতীয় স্থানে চীন আর তৃতীয় স্থানে ভারত। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান রয়েছে 16 নম্বরে আর বাংলাদেশ 20 নম্বরে। এখানেই থামেনি সংস্থাটি। তারা বলছে কেবলমাত্র উঠে আসা নয়, প্রতিনিয়ত সামরিক শক্তি ঝড়ের গতিতে বৃদ্ধি করছে ভারত। অন্য একটি বিশ্ব সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স প্রায় কাছাকাছি সমীক্ষা দিয়েছে। তাদের মতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধির হার এতটাই দ্রুত যে সেটা সবাইকে অবাক করে দেওয়ার মতো। দেখুন, সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ কি? আমরা সবাই জানি আমেরিকা। ঘাড়ের কাছে রয়েছে রাশিয়া। এই তালিকা অনুযায়ী চীনের স্থান তৃতীয় আর ভারতবর্ষ হচ্ছে চতুর্থ। দেশগুলোর সেনা সংখ্যা, অস্ত্র, সামরিক সরঞ্জামের মান এবং পরিমাণের উৎকর্ষ সব মিলিয়ে বিশ্বের 145টি দেশের মধ্যে ভারতের স্থান চতুর্থ। 2023 সালে করা এই সমীক্ষায় প্রথম দলে পাকিস্তান এলেও তার স্থান 10 নম্বরে, আর আরেক প্রতিবেশী বাংলাদেশ রয়েছে 45 নম্বরে। গ্লোবাল ফায়ার বলছে ভারতবর্ষ চতুর্থ স্থানে থাকলেও প্রথম সারির দেশগুলোর সঙ্গে সহজেই টক্কর দিতে পারে। রিপোর্ট অনুযায়ী সশস্ত্র বাহিনীগুলোর মোট জওয়ান সংখ্যার নিরিখে বিশ্বে ভারতই 1 নম্বরে। তারা কি বলছে? ভারতের মোট সামরিক সদস্যের সংখ্যা নাকি 51,37,550 জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া 37,70,000। তৃতীয় স্থানে চীন 31,70,000। চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা 21,27,000। তবে সক্রিয় সদস্যের নিরিখে ভারতকে পেছনে ফেলে দিয়েছে চীন। চীনের সক্রিয় সদস্যের সংখ্যা 20,30,000। ভারতের সক্রিয় সদস্য 18 লক্ষ। ভারতের রিজার্ভ জওয়ানের সংখ্যা 11,55,000। এই সংস্থার হিসেব বলছে বিশ্বের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশের হাতে। তার সংখ্যা 68 লক্ষ। তবে এই বাহিনী অস্ত্র বা ট্রেনিং এর দিক থেকে অনেকটাই পিছিয়ে। চীন আছে চতুর্থ স্থানে 6,21,000। স্থল সেনার সংখ্যাতে দ্বিতীয় স্থানে ভারত। ভারতীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা 21,97,111 জন। এই বিষয়ে সবার আগে রয়েছে চীন। এই সংস্থার মতে বায়ুসেনা এবং নৌসেনা কর্মীর সংখ্যায় বিশ্বের মধ্যে ভারতের স্থান হল তৃতীয় ও চতুর্থ। ভারতের বায়ুসেনায় কাজ করেন 3,10,000 আর নৌসেনা সদস্য 1,42,252 জন। এই দুটি দিক থেকে চীন ছাড়া কেউ আর ভারতের আশেপাশে নেই। ভারতকে নিয়ে বলা হচ্ছে এক নিঃশব্দ দাবানল। পৃথিবীর যখন এক বিশাল অগ্নিগর্ভের উপর দণ্ডায়মান ভারত সন্ন্যাসীর মতন শান্ত, আগামী দিনে বিশ্বযুদ্ধের ঘোষণা হলে ভারত এশিয়ার বৃহত্তম শক্তিরূপে আত্মপ্রকাশ করবে। বর্তমানে বিশ্বের সমস্ত দেশের মধ্যে চলছে সামরিক শক্তি বৃদ্ধির তৎপরতা। যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি, সেই দেশকে তত শক্তিশালী বলে মনে করা হয়। আর সেই সঙ্গে সূচক হিসেবে ধরা হয় দেশটার জল, স্থল, বিমান বাহিনীর ক্ষমতাকেও।
ওয়ার্ল্ড ইন্ডেক্স বলছে ভারতীয় সেনারা যে ধরনের ট্রেনিং পান সেটা বিশ্বের তাবড় তাবড় সেনাবাহিনীকেও চমকে দেবে। প্রথমত, ভারতের জলবায়ুর মধ্যে এক অদ্ভুত তারতম্য আছে। নদী, পাহাড়, মরুভূমিতে ঘেরা বৈচিত্র্যময় আবহাওয়া থেকে উঠে আসার জন্য এই জাতি খুব কষ্ট সহিষ্ণু হয়, আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। এটাই হলো ভারতের প্লাস পয়েন্ট। বিবিধের মাঝে দেখো মিলন মহান, আর সেই মিলন মনে করিয়ে দেয় ভারত তুলে আনতে পেরেছে এমন এক শক্তিশালী কষ্ট সহিষ্ণু বাহিনী। এবার আপনাদের জানাবো যে ভারতের হাতে কি কি অস্ত্র রয়েছে। ভারত কিন্তু শুধুমাত্র অস্ত্র কিনছে না, ভারতে বহু অস্ত্র তৈরি হচ্ছে। এমনকি অস্ত্র এবং আধুনিক অস্ত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও চলছে। ভারতে এখন কেমন ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে শুনলে আপনি চমকে উঠবেন। কিভাবে ভারত তৈরি হচ্ছে নিজের প্রতিরক্ষার জন্য, কিভাবে তৈরি থাকছে দেশ, চলুন জেনে নিই। ভারতের প্রতিবার বাজেটে সামরিক সজ্জায় ব্যয় হয় 72.61 বিলিয়ন ডলার। আমরা যাদের থেকে অস্ত্র কিনি তারা হলো ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, জার্মানি। রাফাল, সুখোই, তেজস এইসব ভয়ঙ্কর শক্তিধর যুদ্ধবিমান থেকে শুরু করে হামলাকারী কপ্টার রয়েছে আমাদের, কিংবা আধুনিক কামান মজুদ আছে ভারতের অস্ত্রাগারে। বিমানবন্দর, সেতু থেকে শুরু করে নৌঘাটি তো কোন ছাড়, একটা আস্ত শহরকে ধ্বংস করতে পারে এইসব যুদ্ধবিমান। ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে এমন সব যুদ্ধবিমান তৈরি হচ্ছে যা কল্পনার বাইরে। 2022 সালে ভারতীয় বায়ুসেনার শক্তি সংক্রান্ত একটা প্রবন্ধে দ্য ইউরোপিয়ান টাইমস বলছে যে আকাশপথে ভয়ঙ্কর শক্তিধর ভারত। যুদ্ধবিমান, হামলাকারী কপ্টার, মালবাহী বিমান, বিধ্বংসীকারী রকেট থেকে ড্রোন ছাড়াও ভারতের রয়েছে এমন কিছু গোপন অস্ত্র যা কিনা মুহূর্তে একটা শহরকে ধ্বংস করে দিতে পারে। এমনকি অনেক দূর থেকে আসা ভারতের আকাশ সীমায় ঢুকতে আসা যে কোনো বিমানকে তা ধ্বংস করে দিতে পারে। ইসরায়েল থেকে নিয়ে আসা একটি টেকনোলজিতে ভারতের আকাশ সীমায় আধুনিক প্রোটেকশন ব্যবস্থা নিরাপদ রেখেছে দেশের সীমানাকে। ভারতের হাতে থাকা যুদ্ধবিমানগুলোর মধ্যে প্রথমেই বলতে হবে রাফায়েলের কথা। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমানগুলি তৈরি করেছে ফরাসি সংস্থার ডাসল্ট এভিয়েশন। ফ্রান্সের থেকে মোট 36টি রাফায়েল কিনেছে ভারত। যুদ্ধবিমান চালকদের কথায় সব থেকে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই রাফাল মাল্টি রোল যুদ্ধবিমান। বিভিন্ন ধরনের কাজে একে ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে 2 ধরনের ক্ষেপণাস্ত্র, যার একটার নাম স্কাল্প, অন্যটার নাম মিটিওর। এই যুদ্ধবিমান থেকে একসঙ্গে 6টি লক্ষ্যে হামলা চালানো যায়। মোট 6টি ক্ষেপণাস্ত্র নিয়ে উঠতে পারে রাফাল। এর গতিবেগ ঘন্টায় 2200 কিলোমিটার। রাফায়েলে থাকা মিটিওর ক্ষেপণাস্ত্রের সাহায্যে ডগ ফাইটের সময় অনায়াসে উড়িয়ে দেওয়া যায় শত্রু বিমান। 300 কিলোমিটার দূরে থাকা প্রায় 1000 জন শত্রুর ঘাঁটি উড়িয়ে দেওয়া যায় এই স্কাল্পের সাহায্যে। এছাড়া পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়েও হামলা চালাতে পারে স্কাল্প। এই ক্ষেপণাস্ত্র যে কোনো শহরকে নিমেষে 500 কিলোমিটার দূর থেকে গুঁড়িয়ে দিতে পারে। রাফায়েলের পর আরেকটা ভয়ঙ্কর যুদ্ধবিমান সুখোই 30। রাশিয়ায় তৈরি এই যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড বলা হয়, কারণ বিমান বাহিনীর হাতে যত ধরনের বিমান রয়েছে তার মধ্যে সুখোই 30 সব থেকে ভয়ঙ্কর। আকাশে এবং মাটিতে সমানভাবে সক্ষম এই যুদ্ধবিমানের ব্রহ্মস সুপার রাসায়নিক ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে ভারতীয় বায়ুসেনা, যা সুখোইয়ের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিদেশি যুদ্ধবিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ভারতের অন্যতম শক্তি। আধুনিক প্রযুক্তিতে তৈরি তেজস খুবই হালকা এবং অনেক ভার বহনকারী এই বিমান। এই বিমানের বডি হালকা হওয়ায় পার্বত্য অঞ্চলে একে সহজেই কাজে লাগানো যায়। এমনকি এর পাওয়ার অনেক দূর পর্যন্ত শত্রুকে মোকাবিলা করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন দেশের বিমান বাহিনীর মহড়ায় পার্টিসিপেট করে প্রশংসা পেয়েছে তেজস। এগুলো ছাড়াও ফ্রান্সের তৈরি মিরাজ 2000, রাশিয়ার তৈরি MiG-21 বাইসন এবং ব্রিটেনের তৈরি জাগুয়ার যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। এই যুদ্ধবিমানগুলি বেশ পুরনো, আর তাই এগুলিকে ধীরে ধীরে বদলানো হচ্ছে। ভারতীয় বায়ুসেনার হাতে যে হেলিকপ্টার আছে তার মধ্যে সব থেকে মারাত্মক কি জানেন? অ্যাপাচে। বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এর তৈরি এই কপ্টার থেকে নিখুঁত নিশানায় ছোড়া যায় রকেট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এছাড়াও কপ্টারটিতে লাগানো রয়েছে M230 চেইন গান। অ্যাপাচের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ধ্রুব, রুদ্র এবং প্রচণ্ড নামের আরও 3টি কপ্টার ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে হ্যাল নির্মিত প্রচণ্ড অনায়াসে পৌঁছে যায় লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায়। এটি থেকেই শত্রুর উপর হানা যায় প্রাণঘাতী হামলা। হ্যালের ক্ষমতা এতটাই যে সামনের যে কোনো নিশানা তো আছেই, চারিদিক থেকে হ্যাল আঘাত করতে পারে। যে কোনো জায়গায় নামতে পারে হ্যাল।
বিশেষ করে মাটি ভেদ করে কয়েক ফুট ধ্বংস করে দিতে পারে হ্যালেট থেকে ছোড়া অস্ত্র। MI-24 ভারতীয় সেনার আরেকটি বড় ভরসা। সোভিয়েত আমলে রুশ ফৌজ আদর করে একে ডাকত কুমির বলে। শত্রু ঘাঁটিতে নিঃশব্দ মৃত্যু দূত MI-24। এছাড়া চেতক চিতা নামের আরো 2 ধরনের কপ্টার রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে। যখন তখন নিমেষের মধ্যে অবতরণ করে মেশিন গান লাগিয়ে পদাতিক সেনা কয়েক হাজার বাহিনীকে নিমেষে শেষ করতে পারে এই বিমান। বায়ুসেনার মালবাহী বিমানগুলোর মধ্যে সেই C-17 গ্লোব মাস্টার RC-130J সুপার হারকিউলিস উল্লেখযোগ্য। দুর্গম জায়গায় অস্ত্রশস্ত্র কামান গোলা পৌঁছে দিতে সক্ষম। এছাড়াও চিনুক 155 ক্যালিবারের M777 আল্ট্রা লাইট হ্যাওয়েট যার কামান পৌঁছে দিতে পারে। ভারতীয় সেনার কমান্ডো বাহিনীর নাম গরুড়। এই কমান্ডোরা বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করে। এর মধ্যে রয়েছে রাশিয়ার AK-103, ইসরায়েলের টাভোর এবং গলিল, এবং ইতালি এবং অস্ট্রিয়ার ব্যারিটো 92 এবং গ্লক সেমি অটোমেটিক পিস্তল। আধুনিক যুদ্ধে শুধুমাত্র শত্রু ঘাঁটিতে হামলা চালালেই হবে না, উল্টো দিক থেকে আসা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা রকেটের হামলাকেও ঠেকাতে হবে। তাই ভারতের হাতে আছে S-400 ট্রায়ালক নামক এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো ধরনের ড্রোন হামলা রুখে দিতে পারে এই সিস্টেম। এছাড়াও যে কোনো বিমানকে ধ্বংস করতে সক্ষম। যুদ্ধবিমান কেনার পাশাপাশি অ্যামকা নামের 2টি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান তৈরির দিকেও নজর দিয়েছে ভারত। অ্যামকা নদীচর বিশিষ্ট এলাকায় গেরিলা যুদ্ধের ঘাঁটি গুড়িয়ে দিতে সক্ষম। ভারত কিন্তু পারমাণবিক অস্ত্ররূপে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র তৈরি এবং মজুত করেছে। যদিও ভারত তার পারমাণবিক অস্ত্রাগারের আকার সম্বন্ধে কোনো বিবৃতি জারি করেনি, তবে সাম্প্রতিক অনুমান করা যায় যে তাদের হাতে 172টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং 180 থেকে 200টি পারমাণবিক অস্ত্র তৈরিযোগ্য প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। এছাড়াও ভারত যেটা তৈরি করেছে সেটা হলো হাইড্রোজেন বোমা। এই বিধ্বংসী ক্ষমতা পারমাণবিক বোমা থেকে 1000 গুণ বেশি। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এই অস্ত্র চার্জ করে একটা শহরকে ধ্বংস করে দেওয়া যায়। ভারতের রয়েছে প্রাণঘাতী জীবাণু অস্ত্র, কিন্তু মানুষের এবং প্রকৃতির ক্ষতি হবে বলে ভারত এই অস্ত্র ব্যবহার করে না। ভারতের উন্নত রাসায়নিক অস্ত্রও রয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এর রাসায়নিক অস্ত্র কয়েক লাখ জনসংখ্যার শহরকে ধ্বংস করে দিতে সক্ষম। পারমাণবিক অস্ত্র 1947 সালের স্মাইলিং বুদ্ধ আর 1998 সালের অপারেশন শক্তি, এই দুটো গোপন মিশনে সাকসেস পাওয়ার পর ভারত একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। নিউটন বোমা তৈরি করে ইতিমধ্যেই অন্যতম বড় শক্তির একজন হয়ে উঠেছে ভারত। বিমান চালিত পরমাণু অস্ত্র ডাসল্ট মিরাজ 2000 আর সেপেকাট জাগুয়ারকে বলা হয় দানব, কারণ তারা আকাশ থেকে পরমাণু হামলা চালাতে সক্ষম। ব্যালিস্টিক মিসাইল মাটিতেও ভারত সমানভাবে অপ্রতিরোধ্য। হাতে রয়েছে ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী 1, পৃথ্বী 2, পৃথ্বী 3, অগ্নি 5, অগ্নি 6, সূর্য 1 সহ বহু উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল কয়েক হাজার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। সামুদ্রিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের। নৌবাহিনীর পারমাণবিক অস্ত্রের জন্য তৈরি করেছে পারমাণবিক ত্রিভুজ। কি এই ত্রিভুজ? যে কোনো সমুদ্র যুদ্ধে এমনভাবে চক্রব্যূহ তৈরি করতে পারে যা বিশ্বে 1 নম্বর বলে স্বীকৃত। এমনকি সাবমেরিনে করেও পারমাণবিক অস্ত্র প্রয়োগে সক্ষম ভারত। রয়েছে 12টি পারমাণবিক অস্ত্রযুক্ত সাগরিকা, যেটাকে শত্রুরা মৃত্যুদণ্ড মনে করে। 500 কেজি পেলোড বহন করতে পারে। সমুদ্রের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ধনুষ, সাগরিকা, K4, K5 উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সমুদ্র যুদ্ধে অপ্রতিরোধ্য। যে কোনো যুদ্ধে একটা দেশের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? তার মিসাইল ও ক্ষেপণাস্ত্রের সম্ভার। ভারত কিন্তু মিসাইল আর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যুদ্ধের জন্য। একটা মিসাইলের কথা আলাদা করে বলা দরকার, যেটা ভারতীয় সেনার একটা ব্রহ্মাস্ত্র। এটার নাম হচ্ছে ব্রহ্মস মিসাইল। অতি দ্রুত ক্রুজ মিসাইল ব্রহ্মস। শব্দের গতিবেগের থেকে প্রায় 3 গুণ গতিতে লক্ষ্যে আঘাত করতে পারে এই ব্রহ্মস। 300 কিলোমিটার দূরে যে কোনো শহরকে একাই উড়িয়ে দিতে পারে ব্রহ্মস। রাক্ষসের গতিবেগের মতোই এতটা শক্তি এর যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে পারে এই ব্রহ্মস। লক্ষ্যে পৌঁছানোর সময় সামনে পড়া বাধাকেও ধ্বংস করে লক্ষ্যে পৌঁছতে পারে, লক্ষ্য ভেদ করতে পারে ব্রহ্মস। শৌর্য মিসাইল রয়েছে ভারতের। শৌর্য হল একটি হাইপারসনিক সারফেস মিসাইল। এটা প্রচলিত এবং পারমাণবিক দুটোই অস্ত্র বহন করতে পারে। 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। রেঞ্জ থাকে 700 থেকে 1900 কিলোমিটার। ঘন্টায় গতিবেগ 9000 থেকে 1900 কিলোমিটার। এই মিসাইলটা 10 মিটার লম্বা। আকাশ মিসাইল। আকাশে যদি শত্রু রকেট বা ড্রোন হামলা চালায়, তাহলে শত্রুপক্ষের সেই রকেট বা ড্রোন তৎক্ষণাৎ ধ্বংস করতে সক্ষম এই আকাশ মিসাইল। নাগ মিসাইল। সাপের মতোই বিষধর আর ভয়ঙ্কর এই নাগ মিসাইল বিশাল প্রান্তর দিয়ে যদি কোনো শত্রুপক্ষের ট্যাঙ্ক হানা দেয়, তবে তা রুখে দেবে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এই নাগ।
চোখের পলকে লঞ্চ প্যাড থেকে 4 কিলোমিটার দূরে থাকা ট্যাঙ্কেও গুড়িয়ে দিতে পারে নাক। এ তো গেল ভারতের মিসাইলগুলোর মধ্যে যেগুলো সবথেকে ক্ষমতাবান তাদের কথা। এছাড়াও যে ড্রোন মিসাইল রয়েছে সেগুলোর সংখ্যা বলতে গেলে আজকের মতো প্রায় 5টা এপিসোড করতে হবে। তবে ছোট দেশের সঙ্গে যুদ্ধে এইসব বড় বড় অস্ত্র ব্যবহার না করেই যুদ্ধে জেতা সম্ভব, কারণ যে ছোট ছোট মিসাইল আছে তার সামনে দাঁড়ানোর ক্ষমতা সম্পন্ন মিসাইল অন্যদের হাতে নেই। ভারতের অস্ত্রাগারে মজুদ থাকা অস্ত্রের সামান্য একটা নমুনা দিলাম মাত্র, কারণ সত্যি বলতে কি পদাতিক বাহিনীর হাতে থাকা অস্ত্র বা ভারতের তৈরি হওয়া আরো বহু গ্রেনেড, রকেট লঞ্চার বা ছোট ছোট এই ওয়েপন তার বিস্তারিত আলোচনা এই একটা ভিডিওতে করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এটা বুঝে রাখুন, আমরা যা বললাম সেটা একটা সামান্য নমুনা মাত্র। ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যাঁ, আসল অস্ত্র ভান্ডার বিশাল বড়। এই তো এতক্ষণে বুঝেই গেছেন যে 1962 সাল আর আসবে না। এখনকার ভারতকে সামনাসামনি যুদ্ধে পরাস্ত করা সহজ নয়। ভারত চীন রক্তক্ষয়ী কয়েকটা ছোট ছোট সংঘাতের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ অনেকটাই বদলাতে শুরু করেছে। এরপর থেকে যুদ্ধের সুবিধা করা যাবে না বুঝতে পেরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করিয়ে দিয়ে ভারতকে একঘরে করার কৌশল নিয়েছে চীন, যেটা আমি আমার একটা ভিডিওতে এর আগেও বলেছি। এই জন্য এর প্রভাব সাম্প্রতিক একাধিক ইস্যুতে ভারত নেপাল বা ভারত ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কে পড়তে দেখা গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে চীনের কূটনৈতিক এই রণকৌশলের মূল স্বার্থ ভৌগোলিক, তবে এর সঙ্গে জড়িত আছে বাণিজ্যিক উদ্দেশ্য। এই কারণে কয়েক বছর ধরে বাংলাদেশকে নিশানা করেছে চীন। বিভিন্ন ক্ষেত্রে ঢাকায় লগ্নির পাশাপাশি সে দেশের গ্রামীণ বাজারগুলিতেও পণ্য নিয়ে হাজির হয়েছে চীনা বণিকরা। চীনা প্রভাব বিস্তার হয়েছে ঢাকার শেয়ার বাজারেও। নানা টানাপোড়েন সত্ত্বেও ভারতের সঙ্গে পরীক্ষিত সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের। ভারত চীন পরিস্থিতি নিয়ে তাহলে ঢাকার কি মত? বাংলাদেশ চিরকাল ভারতের বন্ধু, কিন্তু 1 বছর বা তার একটু আগে থেকে আস্তে আস্তে সম্পর্ক খারাপ করেছে বাংলাদেশ। তুমুল ভারত বিরোধী হাওয়া এখন ওখানে বইছে। এই পরিস্থিতিতেও যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে দিল্লি। এই সময় চাইব ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাক, কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে কাজ করে তখন ভারতও কিন্তু তাদের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। ভারত চীন জটিল সম্পর্কের প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। আর যদি যুদ্ধ বেঁধে যায় তবে সুসম্পর্ক রাখা দু দেশের মধ্যে থেকে কাউকে বাছাই করা অত্যন্ত কঠিন হবে ঢাকার। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারত বিরোধিতা করে। গোয়ার তুমি করে 4000 কিলোমিটার বর্ডার অশান্ত করার ঝুঁকি কি নেবে বাংলাদেশ? 2010 সালেও ভারত চীন সম্পর্কের প্রভাব নিজের দেশেও টের পেয়েছিল ঢাকা। সেই সময় চীনের সাহায্যে চট্টগ্রাম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। প্রস্তাবে সম্মতিও দিয়েছিল চীন। ভারতকে চাপে রাখার ছিল উদ্দেশ্য, তবে আমেরিকা, জাপান এবং ভারতের চাপের কাছেই চীনা সংস্থা ত্যাগ করতে হয়েছিল বাংলাদেশকে। যদিও এই বন্দর নির্মাণের সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল জাপান, আমরা কিন্তু আলোচনার সময় সব দেশের কথা বললেও ভুলেই যাই জাপানের কথা। এশিয়ার এই শক্তিধর দেশ কিন্তু সবসময় চীন বিরোধী, আর ভারতের সঙ্গে তার দারুণ সম্পর্ক। বর্তমান সময় আমেরিকা এবং তার সহকারী দেশগুলোর সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ভারতের। ট্রাম্প জেতার পর তো সম্পর্ক আরও ভালো। রাজনৈতিক, বাণিজ্য এবং কূটনৈতিক তো বটেই, প্রয়োজনে ভারতকে সামরিক সাহায্য দিতে পারে এই দেশগুলো। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ইতিমধ্যে ভারত কিন্তু ইসরায়েলের সঙ্গে আরও নিবিড় হয়েছে। প্যালেস্টাইনের যুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ ভারত সেখানে নীরব থেকেছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি গড়াতে গড়াতে এখানে এলে ভারতকে ইসরায়েলের দিকেই থাকতে হবে। ইতিমধ্যেই হামাসের হামলার বিরোধিতা করে ভারত ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। সামরিক এবং কৌশলগত সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিজ্ঞান এবং প্রযুক্তি সহযোগিতায় ইসরায়েল ভারত অনেক দিন ধরেই কাছাকাছি। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই একটি নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে ভারত। যতই সময় গড়াচ্ছে ভারসাম্যপূর্ণ এক অবস্থান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সময়ের পরিক্রমায় রাশিয়া এবং পশ্চিমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে যুদ্ধবন্ধে নয়াদিল্লি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে বলেও মত তাদের। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এমন বক্তব্য। ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে বড় দেশগুলোর ভূমিকা নিয়ে প্রথম থেকেই ছিল আলোচনা, সমালোচনা। বিশেষ করে ভারত এবং চীন, তাদের ভূমিকা নিয়েও রয়েছে বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অচিরেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যেতে পারে ভারতকে। তবে গত কয়েক মাসে ভারতের আচরণের মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই তো ধরুন কিছুদিন আগেই দিল্লির পক্ষ থেকে মস্কোকে বলা হয়েছিল যে যুদ্ধ শেষ করার সময় এসেছে, আর এর মধ্যে দিয়েই বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে, এমনটাই তাদের মত। শুধু তাই নয়, আগামী বছর থেকে G20 নেতৃত্ব দেবে ভারত।
আর এতে করে যুদ্ধবন্ধ মধ্যস্থতা করার ক্ষেত্রে নয়াদিল্লির ভূমিকা আরও বেশি প্রাধান্য পাবে বলেই মনে করেন বিশ্লেষকেরা। সুতরাং আজকের ভারত কিন্তু যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। আর ভিডিও শেষে আপনাদের একটা কথা বলবো, এত অস্ত্র, এত সমরাষ্ট্রের কথা বলার পরও ভারত অনেক চুপ, ভারত অনেক শান্ত। ভারত জানে কিভাবে সমস্যা, কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। ভারতের অনেক ধৈর্য। ভারত অনেক ইন্ধনের পরেও চুপ থেকেছে। ভারত কখনো যুদ্ধ চায় না, ভারত চায় শান্তি। এটা যুগে যুগে ভারত পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এটাও ঠিক, যদি ভারতের পেছনে কেউ লাগতে আসে তাহলে ভারত প্রস্তুত। চোখে চোখ রেখে কথা হবে সেদিন। ভারতকে এত ছোট করে নেওয়া তাদের ক্ষেত্রে ভুল হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত আমি অবশ্যই জানাবো। আমরা একজন ভারতবাসী হিসেবে গর্ববোধ করি যে আমাদের দেশ স্বাধীনতার মাত্রই কতগুলো দশকের মধ্যেই এই জায়গায় এসে পৌঁছেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি সত্যিই মনে হয় আপনাদের প্রিয়, প্রয়োজনীয়, সাথে রাখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আর ইনস্টাগ্রামে আমার সঙ্গে থাকতে হলে IAM_Kunal Bose এই ইনস্টাগ্রাম আইডি রইল। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।